বাংলাদেশ এনার্জি রেগুলেটরি অথরিটি জ্বালানি তেলের সাথে ভাড়ার যে সামঞ্জস্যটা, এটা রেগুলেশনের দায়িত্ব আসলে এই কমিশনটার ছিল। হাসিনা আমলে 34-এর কর একটা ধারা যুক্ত করে সেটি যেটা করা হলো, এটিকে ইন্ডিপেন্ডেন্ট থেকে এটি সরকারের হস্তক্ষেপ যাতে করতে পারে এই একটা সিস্টেম করা হলো। সেটা আবার অন্তর্বর্তীকালীন সরকার আবার সেটা বাতিল করলো। বিএনপি সরকার এসে, তারেক সরকার এসে কিন্তু সেই জায়গার নিজেদের কমিটমেন্ট, নিজেদের করা এনার্জি রেগুলেটরি অথরিটির যে একটা সক্ষমতা ছিল, যে একটা নিরপেক্ষ একটা স্বাধীন প্রতিষ্ঠান ছিল, সেটাকে আবার তারা সরকারের একটা হস্তক্ষেপে আনলো। ওই যে কলা কেন ছিলে দিলে, খাবো না, কলা খাবো, কলা ছিলে দাও। সারা পৃথিবীতে 45% 50% পর্যন্ত তেলের দাম বেড়েছে। তারপরও আমরা যেটা বাড়িয়েছি সেটা হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে সর্বনিম্ন এবং সারা পৃথিবীর মধ্যে সর্বনিম্ন বাড়িয়েছি আমরা। আমেরিকা বাড়িয়েছে, ইউরোপ বাড়িয়েছে, ভারত বাড়িয়েছে, নেপাল বাড়িয়েছে, শ্রীলঙ্কা বাড়িয়েছে, তারা অর্ধেক অফিস ছুটি দিয়ে দিয়েছে। জ্বালানি তেলের দাম বেড়েছে, এলপিজির দাম, সেই সঙ্গে আজ থেকে বাড়লো বাস ভাড়াও। এমন একটা সময় অবস্থান করছি, শুধুমাত্র কমার ভেতরে যেটুকু কমছে সেটি হলো বিদ্যুৎ থাকার সময়কাল। তো এরকম অনেক বাড়া কমার মাঝেই শুরু করছে আজকের নতুন বাংলাদেশ। আপনাদের সবার সঙ্গে আছেন রিশাদ হাসান। আজকে আমরা আলোচনা করব, আমাদের যে আলোচনা বিষয় সেটা হলো সংসদ ও বিবিধ রাজনীতি, তা নিয়ে আমরা আলাপ করব। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি থাকবেন এবং আজকে আমাদের সঙ্গে আমার হাতের ডান পাশে আমি একটু পরিচয় করে দিতে চাই, আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। স্বাগত আপনাকে। আর কিছুক্ষণের ভেতরে আমাদের সঙ্গে যুক্ত হবেন ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য বিএনপি। তিনি যুক্ত হওয়া মাত্রই আমরা তার সঙ্গেও একই বিষয়ে আলোচনা করব। শুরুতে একটু মনিরা শারমিন আপনার কাছে আসি। আমরা যতদূর জানি যে জামাত জোট যে বা বিরোধী দলীয় জোট থেকে যেই নামগুলো গিয়েছে, যারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হবেন, তাদের হতে যাচ্ছেন, তাদের যে তালিকা গিয়েছে সেখানে আপনার নামও ছিল। আপনার মনোনয়নটিকে বাতিল করা হয়েছে এবং যদিও সেখান থেকে বলা হয়েছে যে আপনার আপিল করার জায়গা আছে, কিন্তু আসলে আপনার যুক্তিগুলো আসলে কি হবে, আপনি কি আসলে আপিল করবেন কিনা? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক তাকে শুভেচ্ছা। জি, এখন আজকের যে ব্যাপার সেটা হচ্ছে যে আমার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে এবং এর পরবর্তীতে আমার শুনানির জন্য আগামী রবিবারে একটা ডেট আছে, মানে আমি আপিল করতে পারবো এবং পরবর্তীতে শুনানি হবে। তো এই ক্ষেত্রে আসলে আমি যেটা আমার যে আর্গুমেন্টের জায়গাটা সেটা হচ্ছে যে যেই কারণে আমাকে বাতিল করা হলো আমার মনোনয়নটি, সেটি আসলে যেই কজে বাতিল করা হলো, যে আইনটি দেখিয়ে, সেটি সেই আইনের সাথে আমার যে অবস্থান সেটা আসলে সঙ্গতিপূর্ণ না। বিষয়টা হচ্ছে এরকম যে এটি আইনে আছে, আরপিওতে আছে যে সরকারি চাকরির ক্ষেত্রে মানে ছাড়ার পরে 3 বছরের কুলিং পিরিয়ড লাগে, যেটা আসলে আমার পক্ষে এখনো হয়নি। আমি চাকরি ছাড়ার পরে এখনো 3 বছর হয়নি। এখন এই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ডিবেট হচ্ছে যে লাভজনক পদ এবং উচ্চপদস্থ যেই কর্মকর্তা যারা থাকেন, ধরেন এই আইনটা আসলে অনেক ক্ষেত্রে আইনের যেটা হয় সেটা হচ্ছে লিগাল একটা ব্যাখ্যা থাকে এবং স্পিরিটেড একটা ব্যাখ্যা থাকে। সুতরাং এইখানকার আসলে প্রেক্ষাপট যেটা, এই আইনটা করা হয়েছিল এই কারণে যে কোনো ব্যক্তি, সরকারি কর্মকর্তা, এটা বিশেষ করে আমলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে তিনি হয়তো একজন ডিসি অথবা এসপি অথবা যে কোনো গ্যাজেটেড অফিসার, যে কোনো মন্ত্রণালয়ের অধীনে যে কর্মকর্তারা আছেন, তারা আসলে যেই জায়গাতে থাকেন সেখানে যদি আসলে তাদের একটা প্রশাসনিক একটা প্রভাব থাকে, তাদের একটা সেই এলাকার মানুষজনের সাথে এক ধরনের জায়গা থাকে আদান প্রদানের সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে, তো সেই জায়গা থেকে যাতে তিনি যদি পদত্যাগ করেন বা চাকরি ছাড়েন, সেক্ষেত্রে একটা কুলিং পিরিয়ডের পরে উনি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে কিন্তু এই যে নির্বাচনের কথা বলা হচ্ছে, এটি কিন্তু সরাসরি একেবারে, আমি যদি বলি যে আমার কোনো কনস্টিটিউয়েন্সি থাকবে না, এই যারা আসলে নারী মনোনীত প্রার্থী, তাদের যারা ভোটার, তারা কিন্তু 300 জন নির্বাচিত সংসদ সদস্য। এটি একটি গ্রাউন্ড। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যে চাকরিটি করতাম সেই চাকরিটি হচ্ছে আমি বাংলাদেশ কৃষি ব্যাংকে একজন এন্ট্রি লেভেল অফিসার হিসেবে চাকরি করতাম এবং আমি মোটেই 2 বছর চাকরি করেছি। সেক্ষেত্রে 3 বছরের মানে চাকরি ছাড়ার পরে 3 বছরের হলে এটা আমার দেখা যেত যে মানে আরও অনেক পরে আমার আসলে রাজনীতিতে আসতে হতো। কিন্তু দেখেন, এখানে তো আসলে বাস্তবিকভাবে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ছাত্র রাজনীতির মাধ্যমে আজকে আমরা এই জাতীয় রাজনীতিতে। সুতরাং আমরা যখন 5 আগস্ট পরবর্তী সময়ে বলছি যে আমরা
তরুণদের সংসদে দেখতে চাই, আমরা তরুণদের রাজনীতিতে আনতে চাই, এবং এই নারী সংরক্ষিত আসন যেটা, সেটার যে আসলে স্পিরিট যেটা, সেটা হচ্ছে যে নারীদের রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করা। সেই ক্ষেত্রে এই আইনটি আসলে একটা বড় বাধা, কারণ সকল সরকারি চাকরি যারা করেন সবাই কিন্তু আসলে ওই উচ্চ পদস্থ বা লাভজনক কোনো পদে থাকেন না, বা তাদের যে প্রভাব বিস্তার করে যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে জায়গাটা বা কোনো একটা গোষ্ঠীকে প্রভাবিত করা, সেই সক্ষমতা তো আসলে সব সরকারি চাকরি থাকে না। সুতরাং এই আইনটা আসলে একটা সংশোধনের দাবি রাখে কিনা, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এবং এটি সংরক্ষিত নারী আসনের যে স্পিরিট, সেটার ক্ষেত্রে নারীদের আসলে ভবিষ্যতে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এবং সংসদে নারীদের উপস্থিতির ক্ষেত্রে আমার মতো যারা আছেন, যারা আসলে বিশ্ববিদ্যালয়ে পাশ করেছেন এবং অ্যাক্টিভিজম বা রাজনীতির সাথে জড়িত, কিন্তু তাদের আসলে মধ্যবিত্ত পরিবার থেকে হয়তো বাবা বা ভাইয়ের কোনো সাপোর্ট নাই বা কোনো পলিটিক্যাল ফ্যামিলি না, একদম মধ্যবিত্ত পরিবার থেকে এসছে, তারা আসলে লাইভলিহুড কিভাবে আসলে নির্বাহ করবে? তাদের তো আসলে কোনো না কোনো চাকরি, বা তারা তো চাঁদাবাজি করবে না। এখন এই যোগ্যতাটাকেই যখন একটা অযোগ্যতা হিসেবে দেখানো হচ্ছে, এবং এই পদটা এমন কোনো পদ না যেটা আসলে এত পাওয়ারফুল, সুতরাং এইখানে অবশ্যই এই পদটা কেমন হবে এবং লাভজনক পদ কোনটা কোনটা, সেই জায়গাতে এটা এই আইনটার ক্ষেত্রে স্পষ্ট করার একটা দাবি রাখে। তো এটি আপিলের সুযোগ আছে, রবিবারে আপিল করা যাবে, এবং এরপরে সোম এবং মঙ্গলবারে হয়তো শুনানি হবে। সেক্ষেত্রে আমি আশা করি যে নির্বাচন কমিশনের যে কমিশনাররা আছেন তারা যথেষ্ট বিজ্ঞ, তারা এই পরিস্থিতিটা বিবেচনা করবেন। এবং দেখেন, আমরা কিন্তু দেখেছি নির্বাচন কমিশনের নানান ধরনের দ্বিচারিতা। আমরা দেখেছি যে ঋণ খেলাপিকে তারা আসলে গ্রিন সিগন্যাল দিয়ে সংসদে নির্বাচনের ক্ষেত্রে তাদের মনোনীত করেছে। আমরা দেখেছি যে যারা দ্বৈত নাগরিক, আমি যদি বলি যে এখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী এবং 11 আসনের যিনি কাইয়ুম সাহেব, তিনিও আসলে দ্বৈত নাগরিক, এবং এই জায়গায় দ্বৈত নাগরিক হলেও অসুবিধা নাই, ঋণখেলাপি হলেও অসুবিধা নাই। এখানে একজন নারী, তিনি প্রতিষ্ঠিত, এবং তার শুধুমাত্র ওই 3 বছরের ওই জায়গাটাতে ব্যারিয়ার দেখিয়ে, যেখানে তার কোনো সুযোগ নাই আসলে কোনো প্রভাব বিস্তার করা, এটিকে আসলে একটা টুল হিসেবে ইউজ করে কাউকে যদি আসলে সংসদে যাওয়া থেকে বিরত রাখা হয়, সেটা আমার মনে হয় একটা বড় প্রশ্ন, যে নারী ভবিষ্যতে আমার মতো নারীরা কিভাবে করে আসলে সংসদে যাবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য বিএনপি। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছি সংসদ ও বিবিধ রাজনীতি এটি নিয়ে, এবং সেখানে মনিরা শারমিনের যে মনোনয়ন নিয়ে যে জটিলতা বা মনোনয়ন বাতিল হওয়ার যে বিষয়টি, সেটি সামনে এসেছে। আপনি মনিরা শারমিন তার মতো ব্যাখ্যা দিলেন। আপনি কি একটু বলতে পারেন যে আসলে যে আইনের কথা বলা হচ্ছে, যে সরকারি চাকরি করলে 3 বছরের ভেতরে কোনো রাজনৈতিক পদে বা লোভনীয় পদে, এসব জায়গায় বা বড় পদে যেতে পারবেন না, এই জায়গাটা কি আসলে তার লড়াই করার জায়গা আছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। নিউজ 24-এর সকল দর্শক, কলাকৌশলী এবং বিশেষ করে আমার নওগাঁ 3-এর সকল নাগরিককে শুভেচ্ছা। সহ আলোচক মনিরা শারমিনকে শুভেচ্ছা। আমি এই বিষয়টা এইভাবে দেখতে চাই, মনিরা শারমিন যথার্থই কিছুটা বলেছেন। এই আইনটা হচ্ছে এরকম যে লাভজনক পদে, এখন লাভজনকের ব্যাখ্যাটা কি হতে পারে? এখন লাভজনক পদে 3 বছরের মানে চাকরি ছাড়ার 3 বছর গ্যাপ চেয়েছে। এখন একটা সরকারের মানে জীবন জীবিকার জন্য যখন একটা ছোটোখাটো কোনো পদে কেউ জব করেন, লাভজনক বলতে এইটা আসলে আপনার একটা শাব্দিক অর্থ হতে পারে, আবিধানিক অর্থ হতে পারে, আবার প্র্যাকটিক্যাল অর্থ একটা হতে পারে, আবার আপনি যদি মানে ডক্ট্রিন অফ নেসেসিটিও বলেন যে এটা কেন করা হয়েছে। এই আইনটার উদ্দেশ্যটা ছিল হচ্ছে, কেউ একজন বিচারপতি ছিলেন, কেউ আর্মির মেজর জেনারেল ছিলেন, পুলিশের আইজি ছিলেন, সচিব ছিলেন, এবং তারা সেই প্রশাসনের সাথে বিভিন্নভাবে জড়িত থেকে কিংবা কোনো বড় প্রতিষ্ঠানের মানে সাংবিধানিক প্রতিষ্ঠানকে হেড করতেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। মূলত এই টাইপের মানুষরা কিন্তু আগে রাজনীতিতে আসতেন। তো সেখান থেকে এইটার উৎপত্তি আমি মনে করি। তো এখন হয়েছে যে যেটা আমার সহ আলোচক মনিরা শারমিন রাজপথের সৈনিক ছিলেন, জুলাই যোদ্ধা এবং একজন নারী সদস্য, সরকারি কৃষি ব্যাংকের একটা পদে ছিলেন। এটাকে আমি পদ নির্দিষ্টভাবে জানি না, তবে আমি নিশ্চিত উনি হয়তো জিএম বা ব্যবস্থাপনা পরিচালক বা চেয়ারম্যান
এরকম কোনো পদে বোধহয় ছিলেন না উনি। তো সেক্ষেত্রে এটা আইনের ব্যাখ্যা কি হতে পারে, হয়তো কোর্টে গেলে কোর্ট সেটার ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আপাতত আরপিওতে যে কথাটা আছে সেটা হচ্ছে যে 3 বছর লাভজনক পদে চাকরি ছাড়ার 3 বছর পূর্তি হতে হবে। আপনি লাভজনকটার ব্যাখ্যা কিভাবে আসবে, এটা একটা নতুন আইন, তাই না মনিরা শারমিন? আপনি ভালো পড়ালেখা করেন, আপনি জানতে পারেন। না, এটি আসলে অনেক পুরানো আইন এবং যেই কারণে আসলে করা হয়েছিল সেটার সাথে আসলে সঙ্গতি। আমি যেটা বলেছি এরকমই কিছু হয়তো। আমি দোয়া করি কোর্ট মনিরা শারমিনের পক্ষে আসবে। আমরা চাই সংসদে তরুণদের নেতৃত্ব, বিশেষ করে নারী নেতৃত্ব, যারা জুলাই যোদ্ধা ছিলেন, আন্দোলন সংগ্রামী ছিলেন। শুভকামনা। আপনার কাছে একটা সম্পূরক প্রশ্ন আছে, সেটি হলো যে বিএনপির যে মনোনয়ন দেখলাম আমরা, নারী সদস্যদের সংরক্ষিত নারী আসনে যে মনোনয়ন দেখলাম, সেই মনোনয়ন আপনার কাছে কেমন লেগেছে? বিশেষ করে আমরা যদিও জানি যে আসলে রাজপথেই যারা আসলে সবচেয়ে বেশি সময় দিয়েছেন তাদের বিষয়টা আছে, এই কথাটা আমরা শুনবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন আপনার কাছেই ফিরছি। দর্শক, একটা ছোট বিরতির পর আবারও আমাদের আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দেখছেন নিউজ 24 চলছে নতুন বাংলাদেশ, সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা একটু ফজলে হুদা বাবুল আপনার কাছে আসব। একটু বলবেন যে আপনার কাছে আমার যে প্রশ্নটি ছিল যে বিএনপির সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের যে মনোনয়ন তালিকা, সেটি আসলে কেমন হলো বিএনপির যাচাই বাছাই এবং মনোনয়ন? দেখুন, বিএনপির প্রার্থিতা সিলেকশনের জন্য বিএনপির স্ট্যান্ডিং কমিটি এবং বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারা মিলে এটা ঠিক করেন। একটা সিলেকশন বোর্ড করেছেন। আপনি জানেন যে উনি ভোর 4টা পর্যন্ত এতগুলো, প্রথমে এই যে হাজার হাজার যে অ্যাপ্লিকেশন সেখান থেকে সর্ট করে তারপরও ব্যাপক সংখ্যক অ্যাপ্লিকেশন। স্বাভাবিকভাবে আপনি জানেন যে 17 বছর যখন একটা দল ক্ষমতার বাইরে, যারা বিভিন্ন সময়ে দেশের দায়িত্বভার পালন করেছেন, সেই দলের অনেক বেশি ক্যান্ডিডেট থাকবে, এটা খুব স্বাভাবিক। সেখান থেকে করাটা এত সহজ ছিল না, কিন্তু তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সিলেকশনগুলো দিয়েছে, আমি নিজে দল করি জন্যই নয়, আপনি খেয়াল করে দেখবেন আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বেগম সেলিমা রহমান সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, এবং দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী জুলাই যোদ্ধা, নামটা ভুলে গেলাম, মানসুরা, মানে আপনি মানে এমন, তারপর সেই মায়ের ডাকের তুলি, কিংবা আপনার ময়মনসিংহের ডাক্তার, তারা সবই কিন্তু একদম জেনজিকে রিপ্রেজেন্ট করে। আবার যদি আপনি আরেক দিকে দেখেন যে জনাব তারেক রহমান যেটা বলেছিলেন যে আমরা রেনবো সোসাইটি, রেনবো নেশন করতে চাই, মানে এখানে সকল জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, পাহাড়ি, সমতল, ক্ষুদ্রনী গোষ্ঠী সবাই থাকবে। আপনি দেখবেন যে আমরা কিন্তু 4 জনকে নমিনেট করেছি এখানে। এবং শুধু তাই নয়, আমি একটা খুব ক্লিয়ারলি একটা কথা বলি, আপনি মিডিয়াতে দেখেছেন, এটা গোপন করবার আমি কোনো কিছু দেখি না, যে একজন মানুষ হয়তো কিছুদিন আগে আরেকটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছিলেন। বিশেষ করে আমি আপনাকে গোপালগঞ্জের ওই পার্টিকুলার সম্প্রদায়ের যাকে নিয়ে অনেক কথা হচ্ছে, এবং উনি কিন্তু আপনি 3রা নভেম্বরের পর উনি কিন্তু বিএনপিতে যোগ দিয়েছেন, কাজ করেছেন, নির্বাচন করেছেন, তারপর কিন্তু আমরা তাকে দিয়েছি। এবং সেটাও মানে আপনি জানেন যে আমরা একটা খ্রিস্টান দিয়েছি, একটা ওরাও সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব দিয়েছি। কাজেই এই যে এটা আবার দেখেন, জনাব তারেক রহমান এক সময় একটা কথা বলেছিলেন যে আমরা যেন শিল্পীদের, খেলোয়াড়দের, যারা জাতির সম্পদ, যারা নিজ নিজ অবস্থানে জাতীয়ভাবে অবদান রেখেছেন, তারা যেন রাজনৈতিক কারণে নিজের ক্যারিয়ারকে কলুষিত না করে। এই কারণে আপনি দেখবেন অনেকগুলো শিল্পীকে উনি বাদ দিয়েছেন যারা ইতিপূর্বে পার্লামেন্ট মেম্বার ছিলেন। তো কাজে আমি সার্বিকভাবে আমি যদি দেখি, এটা একটা ভাইব্রান্ট, এটা নবীন, প্রবীণ এবং জেনজির সমন্বয়ে গঠিত
সাবেক ছাত্র নেতারা প্রাধান্য পেয়েছে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে হিন্দু সব সম্প্রদায় শ্রেণী পেশার মানুষের যে সবাই এবং অংশগ্রহণ রাজপথে যারা অবদান ছিল তার দু একজন যে এখানে বাদ পড়েনি এমনটা নয়, কিন্তু সেই দু একজনকে হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী হয়তো রাজনৈতিক কারণেই তাদেরকে হয়তো আলাদা করে রেখেছেন যেন তারা সাংগঠনিকভাবে তারা সময় দিতে পারেন, সেরকমটা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। মনোয়ার শারমিন, একটু আপনার কাছে আসি, যেহেতু কোনো না কোনোভাবে আপনিও এই দৌড়ে এখনো পর্যন্ত আছেন, আপনার কাছে আসলে বিএনপির মনোনীত নারী সংসদ সদস্য প্রার্থীদের তালিকা আসলে কেমন লেগেছে? দেখেন, সেখানে একটা ভেরিয়েশন আছে, এটা খুব গুরুত্বপূর্ণ যে সব সম্প্রদায়ের নারী যারা তাদের রাখবার একটা প্রচেষ্টা তাদের ছিল, এটা দেখলে বোঝা যায়। এবং এখানে গুমের সাথে গুম নিয়ে কাজ করা এবং সেই পরিবারের সদস্যদের রাখা হয়েছে। এবং আমরা যেটা দেখেছিলাম আর কি, যে যখন আসলে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছিল তখন আমরা দেখছিলাম যে একেবারে মিডিয়া ব্যক্তিত্ব থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই এটি সংগ্রহ করছে। এবং আমরা এটাও দেখেছি যে একেবারে যদি বলি পরিবারের পরিচয়ে অনেকেই এই মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং শেষ পর্যন্ত তাদের যে বাছাই প্রক্রিয়া কিছু ত্রুটি বিচ্যুতি তো আছে, যেটা অলরেডি আমার সহ-আলোচক মেনশন করেছেন, যেই জায়গাগুলো যেমন আওয়ামী লীগের সাথে সম্পর্কিত। দেখেন, এখানে আসলে এটি তো খুবই বলার অপেক্ষা রাখে না যে তিনি আসলে খুব সক্রিয়ভাবেই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। তো সেই জায়গা থেকে বিএনপি আসলে কোন বিবেচনায় দিয়েছে এটা একটা বড় প্রশ্ন। এছাড়া আমি যেটা দেখেছি যে মোটামুটি সব ধরনের সব সম্প্রদায়কে যুক্ত করে একটা কমিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং গুরুত্বপূর্ণভাবে আমরা আসলে যাদের সরাসরি নির্বাচনে দেখতে চেয়েছি, যারা মনোনয়ন পাননি, এই যারা রাজপথে অনেক দিন সংগ্রাম করেছেন এবং আমরা যাদের দেখেছি টিভি টেলিভিশন মিডিয়াতে তারা কথা বলে দলকে ডিফেন্ড করেছে যখন আসলে মানে ডিফেন্ড করবার মতো কেউ ছিল না। বিএনপির যারা গুরুত্বপূর্ণ নেতা কর্মী তারা জেলে ছিলেন, সেই জায়গায় রিস্ক নিয়ে যেই যারা আসলে কথা বলেছেন এবং দলের পক্ষে ন্যারেটিভ বিল্ড আপ করেছেন তাদের আমরা দেখতে পেয়েছি। এটা একটা খুব ইতিবাচক বিষয় অবশ্যই। আচ্ছা, আসেন এবার আমরা একটু ভিন্ন ইস্যুতে কথা বলি। আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রাম ঈশ্বরদী সহ দেশের বিভিন্ন স্থলে ছাত্রদল আর ছাত্র শিবিরের বেশ আমরা সংঘর্ষের ঘটনা দেখেছি, বেশ কয়েকটি ঘটনা দেখেছি। তো আমার প্রশ্নটা ফজলে হুদা বাবুল আপনার কাছে, একটু বলবেন যে এই যে সংঘর্ষের ঘটনা এটি আসলে বারংবার ঘটেই যাচ্ছে, এটার আসলে সমাধান আদতে কি পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না। প্রবলেম আইডেন্টিফাই হওয়ার পর ম্যানেজমেন্টে একটা কথা আছে, প্রবলেম সলভ 50%। এবং আজকেই আমরা সংসদে এটা নিয়ে কথা বলেছি এবং এইটা আমাদের সংসদের অন্যতম সদস্য, আমাদের ছাত্র দলের আমরা বলি অন্যতম পুরোধা ব্যক্তিত্ব পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী বিষয়টা সংসদে উত্থাপন করেছেন এবং উনি বলেছেন যে আমরা যেভাবে জ্বালানি সংকটের জন্য আমরা সরকারি দল এবং বিরোধী দল দুই পক্ষ থেকে পাঁচজন সদস্য নিয়ে আগামীর সমস্যা সমাধানে আমরা এগিয়ে যাওয়ার যে সবাই একটা ঐকমত্যে পৌঁছেছি, এইটাকেও উনি জাতীয় ইস্যু হিসেবে তুলে ধরে উনি প্রস্তাব করেছেন যে এটা আমরা সামনের কোনো একদিন সংসদে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি কিনা, যাতে করে আমাদের ছাত্র রাজনীতির কিছু, যেটা আমরা কর্পোরেট ভাষায় বলি এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যে ছাত্র রাজনীতিটা কিভাবে রেগুলেটেড হবে, এটার একটা রাজনৈতিক সমঝোতায় আমরা কিভাবে আসতে পারি, সেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে। আপনি জানেন যে এই পার্লামেন্ট অনেকগুলো ইতিহাস সৃষ্টি করেছে। হ্যাঁ, এই পার্লামেন্টের কিছু বিতর্ক আছে, অনেকের অনেক অ্যাটিটিউড নিয়ে, অনেক কথা নিয়ে, অনেক কিছু নিয়ে, কিন্তু তারপরেও এই পার্লামেন্টটা গঠিত হয়েছে এমনভাবে যে আপনি যদি খেয়াল করেন, এই একমাত্র আমাদের সমসাময়িক জেনারেশনের সময় একটা নির্বাচন হলো বলতে গেলে কোনো প্রকার রক্তপাত ছাড়া। এটা কিন্তু ইতিপূর্বে হয়নি। আমি অন্তত দেখেছি, আপনার 86 নির্বাচন দেখেছি, আমি বুঝলাম 78-এ অনেক ছোট ছিলাম, 86টা তো দেখেছি, 88-তে দেখেছি, আমরা 90-এ দেখেছি, আমরা 2001-এ দেখেছি, 96-এ দেখেছি
কিন্তু এই নির্বাচনটার কিছু বিশেষত্ব ছিল, জি। যদিও আমাদের জন্য অনেক কঠিন ছিল, সেটাও আজকে আলোচনা হয়েছে, সংসদে বিএনপির জন্য অনেক কঠিন ছিল, কিন্তু এই পার্লামেন্ট অনেক কিছু কিন্তু নতুন নতুন দিক জাতিকে এনে দিয়েছে। তো আমার মনে হয় যে এটা আমরা সমাধান করতে পারবো। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে আমাদের এই সংক্রান্ত বাকি আলোচনা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দেখছি নিউজ 24 চলছে নতুন বাংলাদেশ, সঙ্গে আছে রিশাদ হাসান। আমি যে বিষয় নিয়ে এখন আলাপ করতে চাই সেটি আসলে খুবই সমসাময়িক বিষয়, বেশ কিছুদিন ধরে এটি আসলে সামনের দিকে আছে। সেটি হলো জ্বালানি সংকট। জ্বালানি সংকট হোক, সরবরাহ সংকট হোক, মনির শারমিন একটু আপনার কাছে আসি, একটু বলবেন যে আজকে থেকে বাসের ভাড়া বাড়লো, কয়েকদিন আগে এলপিজির দাম বেড়েছে, এমনিতে নর্মালি জ্বালানি তেলের দামও বেড়েছে, সব কিছু মিলে আসলে জনগণের জন্য বিষয়টা কতখানি সহনীয় পর্যায়ে থাকলো? প্রথমত আমার কাছে মনে হয় সংকটটা শুরু হয়েছে সরকারের কিছু বিভ্রান্তিকর তথ্য দিয়ে। মানে সরকারের পক্ষ থেকে যদি আসলে এই প্রথম থেকেই মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি এই বিভ্রান্তিকর তথ্যগুলো না ছড়ানো হতো যে না প্রচুর জ্বালানি আছে, কোনো সংকট নেই, এবং এর মধ্যে দেখেন একটা আন্তর্জাতিক অসুবিধা, তাই না, আন্তর্জাতিক সংকট, সেখানে তো শুধুমাত্র আমাদের দেশের উপরে যে এই প্রভাবটা পড়ছে ব্যাপারটা তা না, সারা বিশ্বেই এই প্রভাবটা আছে। তো সেই জায়গাতে এই যে দেখেন এক লাফে আমরা দেখলাম 16% দাম বেড়ে গেল। এখন এই 16% দাম বেড়ে যাওয়ার যে প্রভাব সেটা তো প্রত্যেকটা জায়গাতেই পড়বে, এবং এই যে এক লাফে 16% দাম বাড়ানো হলো সরকারের পক্ষ থেকে, কিন্তু এর আগ পর্যন্ত বলা হলো যে কোনো অসুবিধা নাই, কিন্তু এদিকে আবার হচ্ছে বৈশ্বিক পরিস্থিতি খারাপ, জ্বালানি সংকট। তো এর মধ্যে দিয়ে সরকার যারা আসলে মজুতদার, যারা সিন্ডিকেট, যাদের আমরা দেখি না কখনো, আমরা সবসময় বলি যে সিন্ডিকেট, এবং তারা প্রচণ্ড শক্তিশালী এবং কোনো না কোনোভাবে তারা ক্ষমতাসীনদের সাথে এক ধরনের সমঝোতায় থাকে, এই সিন্ডিকেটদের একটা সুযোগ করে দেওয়া হলো যে তোমরা এক লাফে যে এই 16% দাম বাড়ানো হলো, এইটা হচ্ছে এখন অল্প অল্প করে তারা তেল ছাড়বে, জ্বালানি ছাড়বে, এবং এটা তারা বেশি দামে এখন বিক্রি করছে। আর এই জায়গাটাতে আমরা দেখলাম যে এখন এই আজকের যেটা আমরা নিউজ দেখতেছি যে ভাড়া বাড়ানো হলো জ্বালানি তেলের দাম বাড়ার ফলে। এখন এইটার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি অথরিটি, এদের আসলে স্বতন্ত্রভাবে এই মানে জ্বালানি তেলের সাথে ভাড়ার যে সামঞ্জস্যটা, এটা রেগুলেশনের দায়িত্ব আসলে এই কমিশনটার ছিল। কিন্তু দুঃখজনক এই কমিশনটা খুব গুরুত্বপূর্ণভাবে হচ্ছে 2003 সালে, আমি বলছি যখন খালেদা জিয়ার সরকার ছিল সেই সময় কিন্তু এই আইনটা প্রণীত হয়েছিল, এবং 2022 সালে হাসিনা আমলে 34-এর কর একটা ধারা যুক্ত করে সেটি যেটা করা হলো, এটিকে ইন্ডিপেন্ডেন্ট থেকে এটি সরকারের হস্তক্ষেপ যাতে করতে পারে এই একটা সিস্টেম করা হলো। সেটা আবার অন্তর্বর্তীকালীন সরকার আবার সেটা বাতিল করলো, কারণ এই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি অথরিটিকে তাদের স্বতন্ত্রভাবে যাতে তারা এই সামঞ্জস্যটা করতে পারে, স্বতন্ত্রভাবে যাতে এই সিদ্ধান্তটা নিতে পারে যে জ্বালানি তেলের দামের সাথে ভাড়ার যে একটা সামঞ্জস্য সেটা তারা স্বাধীনভাবে যাতে নিতে পারে, এখানে যাতে সরকার কোনোভাবে হস্তক্ষেপ করতে না পারে, এই কাজটা তারা আবার করলো অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমরা খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে এই বিএনপি সরকার এসে, তারেক সরকার এসে কিন্তু সেই জায়গার নিজেদের কমিটমেন্ট, নিজেদের করা এনার্জি রেগুলেটরি অথরিটির যে একটা সক্ষমতা ছিল, যে একটা নিরপেক্ষ একটা স্বাধীন প্রতিষ্ঠান ছিল, সেটাকে আবার তারা সরকারের একটা হস্তক্ষেপে আনলো, যেটা আমরা এবার দেখলাম যে জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে ভাড়া বাড়ানো হলো। সুতরাং এই জায়গাটা আমার মনে হয় যে এই ম্যানেজমেন্ট এবং রেগুলেশনের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যে এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান এটা নির্ধারণ করবে, সেটা সরকারের হস্তক্ষেপের বাইরে রাখতে হবে, তাহলেই আসলে একমাত্র এই যে সমস্যাগুলো, এই যে আলটিমেটলি কিন্তু ভোক্তাদের অবস্থা খারাপ হয়, বাংলাদেশের সাধারণ মানুষের পকেট কাটে। সুতরাং এই জায়গাতে অবশ্যই সরকারের এই সদিচ্ছা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে যে সিন্ডিকেটকে আসলে শক্তিশালী না করে এটা স্বাধীন রেগুলেশনের আন্ডারে আনবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমি একটু বাবুল ভাই আপনার কাছে আসি, একটু আপনার জন্য একটা প্রশ্ন আছে যে 110 মেগাওয়াট করে লোডশেডিং ঢাকা শহরে করবার যে নীতিগত সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়েছে সেটি নিয়ে, এবং অপরদিকে আমরা আজকে দেখলাম যে বিরোধী দলীয় নেতা তিনি বললেন যে এটি যেন সংসদ থেকেই শুরু হয়, মানে সংসদের মূল সংসদ অধিবেশন থেকে নয়, আশপাশের যেসব অফিস বা বিল্ডিংগুলো রয়েছে সেগুলো থেকে করবার কথা বলেছে। এই দুটো নিয়ে এবং একই সঙ্গে জ্বালানি তেল সহ অন্যান্য জিনিসের দাম কতক্ষণ সময় পাবো? সব মিলে 3 মিনিট। সব মিলে 3 মিনিট। আপনি প্রশ্ন করেছেন 1.5 মিনিট ধরে। যাই হোক,
প্রথম কথা বলি যে যেটা আমার সহ আলোচক বলেছেন যে সরকার বলেছে এটা নাকি বিভ্রান্তি ছিল, এটা আমি একমত নই, প্রচুর ছিল এবং যথেষ্ট আছে এবং আমরা এখনো বলছি আছে। ডিস্ট্রিবিউশনের সমস্যার এখন ওনারা বলতে পারেন, এটা বলতে পারেন যে সরকার ব্যবস্থা নিচ্ছে না, এ তো সরকারের দায়। বিরোধী দলে থাকলে অনেক কথা বলা যায়। সরকার যেটা করেছে আপনি দেখেন, সরকার কিন্তু ইতিমধ্যে 5 লাখ আজ পর্যন্ত, আমি এখনকার তথ্য বলছি, 5,76,993 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। তার মানে কি সরকার ইজ অন অ্যাক্টিভ রোল। এরপর কি আপনি দেখেন সারা দেশে 4,053টি মামলা দায়ের করা হয়েছে আজ পর্যন্ত। জরিমানা করা হয়েছে 1,80,96,115 টাকা জরিমানা আদায় করা হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে 54 জনকে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোট 11,197টি ভ্রাম্যমাণ আদালত করা হয়েছে। এখন আপনি যদি দেখেন, এখানে আমি কোনো রাজনৈতিক দলকে, তবে একটা পার্টিকুলার রাজনৈতিক দলের থেকে মজুদ মানে লোকজনের থেকে মজুদ বেশি পাওয়া গেছে। সেই সাথে আমি যে সরকারের থেকে আমি বলতে চাই যে যারা কিছু জেনুইন লোক যখন যে লাইনে দাঁড়ায় থাকতে হয়েছে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, যারা ওই মজুদদারের জন্য পেট্রোল রেখে আবার লাইনে আসে, কিন্তু এক্ষেত্রে আমাদের এত দ্রুত মাত্র 49 ডেজ আজকে। সো আমার মনে হয় আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা বিভিন্ন অ্যাপ এবং ফুয়েল কার্ড এগুলো আমরা যেগুলো শুরু করে দিয়েছি এগুলো পরিপূর্ণভাবে চলে আসবে, আমাদের সেটা ফুল কন্ট্রোলে আসবে। দ্বিতীয় কথা হচ্ছে সহ আলোচক শারমিন যেটা বলেছেন ভাড়া বাড়ানো, আরে ভাই ওই যে কলা কেন ছিলে দিলে, খাবো না, কলা খাবো, কলা ছিলে দাও। সারা পৃথিবীতে 45% 50% পর্যন্ত তেলের দাম বেড়েছে। তারপরও আমরা যেটা বাড়িয়েছি সেটা হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে সর্বনিম্ন এবং সারা পৃথিবীর মধ্যে সর্বনিম্ন বাড়িয়েছি আমরা। আমেরিকা বাড়িয়েছে, ইউরোপ বাড়িয়েছে, ভারত বাড়িয়েছে, নেপাল বাড়িয়েছে, শ্রীলঙ্কা বাড়িয়েছে, তারা অর্ধেক অফিস ছুটি দিয়ে দিয়েছে। এখন আমরা ম্যানেজ করছি। এখন কেন আমরা এতদিন বাড়াইনি, এখন কেন বাড়ালাম, এটা একটা উনি প্রশ্ন করেছে। আমরা এতদিন বাড়াইনি, তার পেছনে মূল কারণটা ছিল হচ্ছে আমাদের বোরো চাষের সেচটা লাস্ট পর্যন্ত হয়েছে, এখন ঘরে উঠবে, এখন আমার পানি লাগছে না। সো দিস ইজ দ্য টাইম। এতদিন পর্যন্ত প্রত্যেক দিন অ্যাপ্রক্সিমেট 200 কোটি টাকা প্রত্যেক দিন কনজিউম করেছে সরকার, এটা সাবসিডি দিতে হয়েছে। আপনার লাস্ট প্রশ্নটা কি ছিল? সরি, লাস্ট প্রশ্ন, সংসদ থেকে লোডশেডিং 110 মেগাওয়াট করে। হ্যাঁ, দেখুন আমাদের তো কৃচ্ছতা অর্জন করতেই হবে। আমাদের দেশে যেভাবে ফোকলা করে গেছে ব্যাংকগুলো, যেভাবে আমাদের পেয়েবলগুলো, অন্যকে যে বিদেশিদের কাছে যে আমাদের দেনাগুলো রয়েছে সেগুলো যেভাবে হেজিং করে গেছে না দিয়ে, এগুলাকে যেভাবে ফরওয়ার্ড করে গেছে, এবং এমনকি গত 18 মাসে ওই ইউনূস সরকারের সময়ও তাই করেছে। তো আমাদের এখন তো চলতে হবে, এটা তো একটা ন্যাশনাল ইস্যু। আপনি তো তাহলে আপনি কিভাবে, প্রধানমন্ত্রী বলছেন শুরুর থেকেই যে আপনি 25 ডিগ্রিতে রাখেন এসি, প্রধানমন্ত্রী বলছেন যত পারেন কৃচ্ছতা সাধন করেন, কোর্ট পর্যন্ত চলছে আপনার ইয়েতে কি বলে অনলাইনে। তো আপনাকে কিভাবে বলতে হবে সূর্য পশ্চিম দিকে ডোবে পূর্ব দিকে অস্ত যায়, এটা সারাদিন কি আমাকে গলায় বেঁধে এটা বলতে হবে? এই যুদ্ধ তো আর বিএনপির না, এটা গ্লোবাল ইস্যু। জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আপনাদের মূল্যবান বক্তব্যগুলো বলার জন্য। আমরা দর্শক শেষ করছি। রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন নতুন বাংলাদেশ। আজকের মতো এখানেই শেষ। শুভরাত্রি।